নির্বাচনে জিততে হলে যে জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে রাজনীতিবিদদের, সেটা হচ্ছে সব গণতন্ত্রের সবচেয়ে বড় ডিভিডেন্ড হচ্ছে সে জায়গায়। নির্বাচনের সবচেয়ে বড় ডিভিডেন্ড হচ্ছে যে জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে, তাকে যদি ইলেকশনে জিততে হয়, নির্বাচনে জিততে হয়, ক্ষমতায় জিততে হয়। তো শেখ হাসিনা পলায়ন করার পরে, আমি এই কথাটা প্রত্যেকদিন রিপিট করছি, শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন আসছে, সেই পরিবর্তন যারা ধারণ করতে পারবে না, যে রাজনৈতিক দল ধারণ করতে পারবে না, যে রাজনীতিবিদ ধারণ করতে পারবে না, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই। আই ক্যান অ্যাসিওর ইউ। সো আমি বলি, সো পলিটিশিয়ানস বেটার ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি। ইউ বেটার ওয়েক আপ। এটা আমাকে আমি নিজেকে অ্যাড্রেস করছি। এবং এটা হচ্ছে বাংলাদেশের আগামী দিনের নতুন বাংলাদেশের জন্য একটা সুখবর, যে প্রত্যেকে কিন্তু বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণের জন্য কাজ করছে রাজনীতিবিদরা, এবং মনে প্রাণে কাজ করছে, এবং জনগণের আকাঙ্ক্ষার চিন্তাকে ধারণ করার চেষ্টা করছে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে পরিবেশ। নিঃসন্দেহে পরিবেশ ব্যতীত কোনো ডেভেলপমেন্ট, আপনি ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টকে মুখোমুখি করানো যাবে না। ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড, হাতে হাত মিলিয়ে চলতে হবে। অনেকে আবার এনভায়রনমেন্ট বলতে আবার ডেভেলপমেন্টকে বাধাগ্রস্ত করবে, সেটা হলে আমাদের আগামী দিনের যে উন্নয়নের যে ধারা আমরা যেটা সেট করতে চাচ্ছি, সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে। সুতরাং আমাদের প্রত্যেকটি জায়গায় পরিবেশের যে ইম্প্যাক্ট, সেটা প্রত্যেকটি পলিসি ম্যাটারে পরিবেশের ইম্প্যাক্টটা আমাদেরকে ধারণ করতে হবে। এবং আজকে কিন্তু যে কোনো আপনি প্রজেক্ট করেন, সেটার সাথে পরিবেশের একটা এলিমেন্ট থাকে, যেটা পরিবেশকে কীভাবে ইম্প্যাক্ট করবে, এটা আগামী দিনের বাংলাদেশের পরিবেশকে কোথায় নিয়ে যাবে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক দলের মধ্যে আলোচনা হচ্ছে বিষয়গুলো। এবং বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, পরিবেশ উইল বি আপার মোস্ট অন আওয়ার মাইন্ড, আপার মোস্ট। এবং এই জন্য আপনারা জানেন ইতিমধ্যে তারেক রহমান সাহেব কিন্তু 30 কোটি গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। 30 কোটি, 30 লাখ না। এই যে আপনারা একটা প্রেজেন্টেশনে বলেছেন যে আমাদের অনেক সময় অর্থের অভাবে আমরা পরিবেশের একদিকে যে মিটিগেশন বলেন, অ্যাডাপ্টেশন বলেন, আমরা ফান্ডের অভাবে যতটুকু করতে পারি না, এটাকে মেক আপ করার জন্য আমরা অন্যভাবে সেটা করতে পারি, যেহেতু আমাদের ফান্ডের লিমিটেশন আছে। এর জন্য 30 কোটি গাছ লাগানো অর্থ হচ্ছে এটার পরিবেশের একটা বিশাল ইম্প্যাক্ট হবে। অন্যদিকে আমরা একটা প্রজেক্ট নিয়েছি, সেটা হচ্ছে খাল খনন। আপনি জিয়া রহমান সাহেবের এই প্রজেক্টটা খাল খনন মানে সমস্ত বাংলাদেশে খাল খনন। একটা জিনিস মনে করবেন, পানির স্ট্যাগনেন্সি যখন হয়, পানি যখন নিষ্কাশনের সমস্যা হয়, পানির কোয়ালিটি যখন সাফার করে, তখন আপনার পরিবেশ, সে আমাদের ইকোলজিতে সিরিয়াস ইম্প্যাক্ট হয়, জীববৈচিত্র্যের উপরে, ওয়াটার কোয়ালিটির উপর নির্ভর করে মানুষের দৈনন্দিন তাদের পানির যে ব্যবহারের বিষয়টা আছে, সেটা ইম্প্যাক্ট করে। এবং ইরিগেশন আছে, আমাদের চাষবাস আছে, সব কিছু মিলিয়ে। এই জন্য খাল কাটার প্রজেক্টটা আমরা আবার ফিরিয়ে আনছি এখন। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই নিউজে দেখেছেন, আমরা অনেকগুলো খাল, আমরা বিরোধী দলে থাকা অবস্থায় কাজটা শুরু করে দিয়েছি। এর মধ্যে কিন্তু চট্টগ্রামে আমি 3-4টা খালের উদ্বোধন করেছি, যেগুলো আমরা জনগণকে নিয়ে করছি। এটার একটা ম্যাচিং ফান্ড সিটি কর্পোরেশন দিচ্ছে, কিন্তু আমরা ইতিমধ্যে কাজটা শুরু করে দিয়েছি। খাল খনন সারা বাংলাদেশে ওয়াইড স্প্রেড। এই যে আপনি পানির ফ্লো যদি না থাকে, আপনি রাজনীতিতে ফ্লো থাকতে হবে, ইকোনমিতে ফ্লো থাকতে হবে, পানিরও একটা ফ্লো থাকতে হবে। পানি যখন স্ট্যাগনেন্ট হয়, সেখানে আমাদের সমস্যা হয়। সুতরাং আমাদের সমস্ত বাংলাদেশে ওয়াটার ম্যানেজমেন্টের পার্ট হিসাবে খাল খনন একটা বড় প্রকল্প, এবং এটা জিয়া রহমান সাহেব কিন্তু জনগণকে সাথে নিয়ে করেছেন। গভর্নমেন্টের ফান্ড দিয়েছেন, জনগণ অংশগ্রহণ করেছে। সুতরাং ইয়াং জেনারেশনকে আমি অনুরোধ করব,
এই দুইটা কাজে আপনারা অংশগ্রহণ করবেন। একটা হচ্ছে বৃক্ষরোপণ, অধিক হারে বৃক্ষরোপণ, এবং খাল খনন। প্রত্যেক যার এলাকায় যারা খাল আছে, খাল খননের প্রক্রিয়ার সাথে আপনারা জড়িত থাকে, এবং খালের দুপারে যে মানুষগুলো থাকে তাদের জীবনযাপনের সাথে একটা পরিষ্কার পরিচ্ছন্ন খাল, পানির প্রবাহ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর সাথে ওভারঅল এনভায়রনমেন্টাল যে ইস্যুটা, আজকে বাংলাদেশ হচ্ছে 1/3 হচ্ছে পানির দেশ। টোটাল বাংলাদেশের 1/3 হচ্ছে পানি, ওয়াটার বডি। এই ওয়াটার বডি ম্যানেজমেন্ট আমাদের প্ল্যানিংয়ের সর্বাগ্রে থাকতে হবে। আমরা যদি খালি আমাদের পানিটাকে যদি প্রপারলি ম্যানেজ করি, আমাদের পানি তো সম্পদ, পানি তো লাইবিলিটি হতে পারে না। আমাদের কিন্তু একটা বিরাট অ্যাসেট। আপনি মিডল ইস্টে যান, ওরা প্রত্যেকটি গাছের জন্য পানি দিতে হয়, তাহলে সেখানে গাছ হয় না। আর বাংলাদেশে সব জায়গায় এমনিতে গাছ হয়। এই জন্য পানির যে সম্পদ, এটাকে আমাদের সুষ্ঠু ব্যবহার করতে হলে ওয়াটার ম্যানেজমেন্টের যে বিষয়টা গুরুত্ব দিয়ে, পরিবেশকে গুরুত্ব দিয়ে আমাদেরকে করতে হবে। ওয়াটার কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। জীব বৈচিত্র্য কথা যা বলা হয়েছে, জীব বৈচিত্র্যকে যদি বাঁচিয়ে আনতে হয়, আমাদের যে স্পিসিসগুলো ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখবেন অনেকগুলো মাছ কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি, এই মাছগুলো এখন নাই। অনেকগুলো পাখি আমরা ছোটবেলায় দেখেছি, পাখিগুলো কিন্তু এখন নাই। অনেকগুলো গাছপালা যেগুলো আমরা দেখে বড় হয়েছি, সেগুলোকে এক্সটিংক্ট হয়ে গেছে। এই জন্য একটা রিওয়াইল্ডিং প্রবলেম। রিওয়াইল্ডিং মানে কি? ওয়াইল্ড যেটা ধ্বংস হয়ে গেছে, এটাকে আবার ফিরিয়ে আনতে হলে রিওয়াইল্ডিং এটা টার্ম এখন ইউজ হয়। আমাদের যেখানে আমরা থাকবো, আমাদের আশেপাশে আমরা চেষ্টা করব যে আবার সেই প্রকৃতিকে ফিরিয়ে আনার জন্য, ওয়াইল্ডকে আবার ফিরিয়ে আনার জন্য আমার পরিবেশগত জায়গায় আমাদেরকে সকলকে কোঅপারেট করতে হবে। আমি এই জন্য বলছি, ইয়াং জেনারেশনের যে আজকে আপনাদের উপস্থিতি আমাকে উৎসাহিত করছে, এবং এই জন্য আমি আশাবাদী যে আগামী দিনের বাংলাদেশের পরিবেশের যে সমস্যাগুলো আছে, আমরা এটা কিন্তু কোনো সরকারের একার কাজ না। যেমন আমি একটা কথা বলি, যে ফান্ডিংয়ের কথা বলা হচ্ছে এখানে, কোম্পানিগুলো CSR আছে না, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড আছে না, বড় বড় কোম্পানির বড় ফান্ড আছে। আমরা কিন্তু তাদেরকে কোনো সময় সরকার তাদের ওভারঅল অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ত করে নেই। এখানে একটি বড় ফান্ড বসে আছে, যেখানে আমরা তাদেরকে পরিবেশগত কারণে যে ইনভেস্টমেন্টগুলো দরকার, এই যে বড় কর্পোরেট হাউসগুলোকে আমরা ব্যবহার করতে পারি। কিছু কোম্পানি করে, যেমন বাংলাদেশ BAT যে টোব্যাকো, যেটা ব্রিটিশ টোব্যাকো, আমি ওদের কয়েকটা প্রোগ্রামে গিয়েছি, ট্রি প্ল্যান্টেশনে। এই জন্য এই ফান্ডগুলোকে আমরা অ্যাকচুয়ালি, আমি একটা কথা বলি, ফান্ড ইজ নট এ প্রবলেম। আমরা যে ফান্ড করতেছি, যে কোনো ভালো প্রজেক্টের জন্য ফান্ডের অভাব কোনোদিনও হয় না। ইউ কাম আপ উইথ দ্য গুড প্রজেক্ট, দ্যার ইজ এনাফ পিপল অ্যাট হোম, এবং সারা দুনিয়াতে বসে আছে ফান্ডগুলো, দে আর লুকিং ফর এ গুড প্রজেক্ট, আর কিছু না। আপনি একটা ভালো প্রো এনভায়রনমেন্ট। টাইম শেষ, আমাকেও যেতে হবে, থ্যাংক ইউ। আমাকেও ফ্লাইট আছে, এই জন্য সরি, আমি অনেকগুলো কথা বলার ছিল, বাট আমার একটা সময় ফ্লাইট, এখন গিয়ে ধরতে হবে। তো আমি যেটা বলছিলাম, যে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ লাগবে। যে কর্পোরেট ফান্ড আছে, বিদেশে বড় যেগুলো ফাউন্ডেশন আছে, তারাও কিন্তু বসে আছে। আপনি অল ইউ হ্যাভ টু ডু, কাম আপ উইথ এ গুড প্রজেক্ট। আপনি ভালো প্রজেক্ট নিয়ে আসবেন, তারা আপনাকে ফান্ডিং করবে। দেশের মধ্যে ফান্ডিংয়ের জন্য আমাদের অনেক লোক আছে, বাট আমাদের যেটা অভাব, টু কাম আপ উইথ এ গুড প্রজেক্ট। তো ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে অতটুকু বলতে পারি, এই ইয়াং জেনারেশনকে সাথে নিয়ে, অলসো রিটায়ার্ড লোকদেরকে সাথে নিয়ে, আমি কয়দিন আগে ব্যাংককে একটা সেমিনারে দাওয়াত পেয়েছি। সেমিনারটার নাম হলো লনজিভিটি ডিভিডেন্ড। আপনারা প্রশ্ন করবেন, কি লনজিভিটি ডিভিডেন্ড কি জিনিস? আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বুঝি। হোয়াট ইজ লনজিভিটি ডিভিডেন্ড? লনজিভিটি ডিভিডেন্ড হচ্ছে বুড়ো মানুষ যারা পেনশনে চলে গেছে, যারা রিটায়ার করেছে, তাদেরকে দেশের উন্নয়নের ইকোনমিক অ্যাক্টিভিটিতে ইনভলভ করার জন্য। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং এই যে রিটায়ার্ড লোকগুলো, যে আমাদের দেশের মানুষ, বয়স্ক মানুষ, তারা যে সমাজের অংশ, তারা যে ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবে, তারা যে এনভায়রনমেন্টাল কাজে অংশগ্রহণ করতে পারবে,
So this is also very important. Of course আমাদের ইয়াং জেনারেশন তো মাস্ট, এটা তো প্রায়োরিটি, কিন্তু এই যে রিটায়ার্ড লোকগুলো আমাদের দেশে বেকার বসে আছে, কাজ করছে না, তাদেরকে ইকোনমিতে আনতে হলে এনভায়রনমেন্টাল ইস্যুতে এটা খুবই সহজ। যে যার এলাকায় কাজ করতে চাইলে সবাই কাজ করতে পারবে। তো আমি বিদায় নিচ্ছি, সরি আমার অনেক কিছু বলার ছিল, আমাকে যেতে হচ্ছে। আমাদের ডক্টর জিয়া আছেন এখানে, উনি বলবেন নেক্সট সেশনে। উনি সুখবর হচ্ছে দেশের ভালো ভালো মানুষ আসছে এখন। উনি ওয়ার্ল্ড ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে বিএনপিতে জয়েন করেছেন এবং হি ইজ ওয়ার্কিং ফর দ্য পার্টি নাও। তো হি ইজ হিয়ার, হি উইল গিভ এ প্রেজেন্টেশন। এটা হচ্ছে ভালো লক্ষণ। ওয়ার্ল্ড ব্যাংকের চাকরি ছেড়ে কেউ যদি একটা রাজনৈতিক দলে আসে, এটা হচ্ছে শুভ লক্ষণ, ভালো লক্ষণ। এবং আমরা কিন্তু হি ইজ নট দ্য অনলি ওয়ান, আমরা কিন্তু এমন এমন লোক পাচ্ছি এখন বিশ্বের, বাংলাদেশে যারা ভালো কাজ করছে বিদেশে, তারা কিন্তু কাজ করতে আসছে, দেশে আসছে কিন্তু। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে গোল্ডম্যান স্যাক্সের 11 বছর এমডি ছিল আমাদের একটা বাঙালি ছেলে, হি হ্যাজ জয়েন্ট ওয়ার্কিং উইথ আস। মাইক্রোসফটের কারেন্টলি ভাইস প্রেসিডেন্ট ওয়ার্কিং উইথ আস। এবং এটা হচ্ছে আমাদের বাংলাদেশের, আমার ভবিষ্যতের জন্য আমরা যে স্বপ্নগুলো দেখছি, এই স্বপ্ন পূরণের জন্য সমস্ত বিশ্বের বাংলাদেশে যত ট্যালেন্ট আছে, দেশের যত ট্যালেন্ট আছে, সেটা এনভায়রনমেন্টের কাজে হোক। আমাদের এনভায়রনমেন্টালিস্ট হিসেবে আমাদের কিছু লোক জয়েন করেছে, লন্ডন থেকে জয়েন করেছে, যে ব্লু ইকোনমির উপর এনভায়রনমেন্ট আমরা কী করতে যাচ্ছি। এবং তারা নিজে থেকে এসে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছে যে আমরা কন্ট্রিবিউট করতে চাই বিএনপির পলিসির জন্য, ব্লু ইকোনমিতে আমরা কিছু করতে চাইলে। সো দিজ আর অল এক্সপিরিয়েন্স পিপল, গ্লোবাল এক্সপোজার আছে এবং দে ক্যান কন্ট্রিবিউট টু দ্য পলিসি মেকিং। সুতরাং বিএনপির পক্ষ থেকে আমরা সবাইকে এই ব্রেইন পুল, যে ট্যালেন্ট পুল, সবাইকে নিয়ে আসছি, যাতে আগামী দিনের পলিসিতে এটার প্রতিফলন আপনারা দেখতে পাবেন। এবং এনভায়রনমেন্ট, বাংলাদেশের এনভায়রনমেন্ট, বিএনপি উইল ফুলি ওন যে পরিবেশের, আগামী দিনের পরিবেশের সংক্রান্ত যে বিষয়গুলো আছে, তার এক পলিসি ফ্রেমিং, বাস্তবায়ন এবং ইমপ্লিমেন্টেশন থেকে শুরু করে আমরা হোলিস্টিক্যালি একটা চিন্তা করছি। আমি আশা করি বাংলাদেশের পরিবেশের যে সংখ্যা আছে, জনমনে আছে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সবাইকে ধন্যবাদ। মনে করার কিছু নেই, আমার কাজ তো উত্তর দেওয়া। কিন্তু ফলাফল যদি আমরা দেখি যে আমাদের বাংলাদেশের প্রায় 40% তরুণ, কিন্তু কৃষি খাতের সাথে মাত্র 5 থেকে 7% তরুণ জড়িত। আজকে আমি দেখেছি যে বিএনপির চেয়ারম্যান যিনি রয়েছেন, চেয়ারম্যানের উপদেষ্টা আজকে কথা বলেছেন। তিনি বলেছেন যে তারেক রহমান তিনি হচ্ছে যে ই কার্ডের ব্যবস্থা করছেন। তো আমি আসলে স্যার একটা প্রশ্ন রাখতে চাই। তিনি বলেছেন যে প্রত্যন্ত অঞ্চলে সেটা ছড়িয়ে দিবেন। আমরা দেখি যে টিসিবির পণ্যের কার্ড সেটাও আসলে বিক্রি হচ্ছে এবং প্রকৃত যারা ভুক্তভোগী তারা পাচ্ছেন না। তো ই কৃষি যে কার্ডটা বিতরণ করা হবে, সেটা আসলে প্রকৃত যারা ভুক্তভোগী তারা আসলে পাবেন কিনা, সেই নিশ্চয়তা আসলে আমরা চাচ্ছি। তো থ্যাংক ইউ সেটা হচ্ছে স্যার আপনি বলেছেন যে 30 থেকে 40 কোটি, 20 থেকে 30 কোটি গাছ রোপণ করা হবে, কিন্তু স্যার আমরা 30 কোটি, 20 থেকে 30 না, আমি কারেক্ট করতে তোমাকে, 20 থেকে 30 না, 30 কোটি ইজ দ্য 30 কোটি ইজ দ্য টার্গেট, নট 20 থেকে 30। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আই আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছি। অবশ্যই। এখন আমি তো অনেক কথা বলতে পারবো আপনাকে, এটাকে তো ওয়েট করতে হবে। এই যে গণতন্ত্রের বিউটিটা ওই জায়গায়, গণতন্ত্রের বিউটি, ইলেকট্রাল প্রসেস যখন চলতে থাকে না, তখন রাজনীতিবিদরা অ্যাকাউন্টেবল হয়। বাংলাদেশে গত 20 বছর গণতন্ত্র না থাকাতে, নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে দেওয়াতে রাজনীতিবিদরা অ্যাকাউন্টেবল হয় নাই, জবাবদিহি হয় নাই। এই জন্য বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে, নির্বাচন আফটার নির্বাচন is the correction process, is the filtration process. This is why you need democracy. এবং তুমি যে কথাটা বলেছ যে বিএনপির উন্নয়নের ধারা, যদি আমি এখন বলতে গেলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে আজকে, বুঝতে পারছো? বিএনপি যখন লাস্ট টাইম, সেটা I heard you well enough. বিএনপি যখন লাস্ট টাইম সরকার থেকে বিদায় নেয়,
বাংলাদেশের জিডিপি গ্রোথ ছিল 7.06%, and the curve was going like this. সেই দ্বারা অব্যাহত থাকলে আজকে বাংলাদেশের গ্রোথ হওয়া উচিত ছিল ডাবল ডিজিট 10 to 11%, যেটা শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। বিএনপি সেই ধারা চললে আজকে বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট, আজকে বাংলাদেশের পরিবেশ, জিডিপির এই অবস্থা হতো না, অর্থনীতির ব্যাংকিং সেক্টরের এই অবস্থা হতো না, শেয়ার বাজারের এই অবস্থা হতো না। বাংলাদেশের যত সংস্কার, অর্থনৈতিক, রাজনৈতিক, অলমোস্ট সবগুলো বিএনপির সময় হয়েছে। আমি তো বললাম, এই যে আপনি খাল কাটার প্রোগ্রাম জিয়াউর রহমান শুরু করেছে, গাছ লাগানো যে শুরু করেছে, এবং সুতরাং দিচ্ছেন প্রশ্ন করা খুব ভালো, আমি প্রশ্ন ভালো করে বুঝতে পেরেছি। কিন্তু কথা হচ্ছে, আমি তো বলতেছি এটা টেস্ট হবে একটি নির্বাচিত সরকার যখন জনগণের কাছে বারবার যেতে হয়, তখনই তাদের এই যে ইটস এ কারেকশন প্রসেস ডেমোক্রেসি। এই জন্য তো রাজনীতিবিদরা জবাবদিহিতা হয় নাই বলে তো গত 15-20 বছর আমরা আজকে এই জায়গায় এসেছি। যদি জবাবদিহিতা থাকতো তাহলে এই জায়গায় আমরা আসতাম না। এবং তোমার কথাগুলোর উত্তর একমাত্র বিএনপি সরকারে গেলে তুমি বুঝতে পারবে, তার আগে তো বুঝতে পারবে না, তার আগে তো বুঝার কোনো কারণ নেই, তাই না? তো একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো তুমি, এবং যদি কোথাও ডিভিয়েশন হয় এটা শেখ হাসিনার সরকার হবে না, তখন কিন্তু গিয়ে বলতে পারবে খসরু সাহেব আপনি তো একটা বক্তৃতা দিয়েছিলেন ওখানে, কই এটা তো কিছু হলো না। তুমি আমাকে বলতে পারবে, যেটা আমরা 15-20 বছর বলতে পারি নাই। তুমি আমাকে চার্জ করতে পারবে, তুমি যখন যে প্রশ্ন করতেছো পাবলিক মিটিংয়ে তুমি আমাকে চার্জ করতে পারবে। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এটা আমরা সবাই বসে আছি, আমরা কিন্তু সবাই বিভিন্ন দলের। এরকম কি বাংলাদেশে কোনোদিন দেখেছো আগে যে আমরা সবাই একসাথে বসে এক জায়গায় কথা বলছি? আমরা একে অপরের প্রতি পলিটিক্যাল কালচার হ্যাজ টু চেঞ্জ অলসো। আমরা একে অপরের প্রতি সহনশীল হতে হবে। আমি অন্যদের সাথে ভিন্ন মত পোষণ করেও তাকে তার মতের জন্য রেসপেক্ট দেখাতে হবে। আমি মতবিরোধ করেও তাকে রেসপেক্ট দেখাতে হবে, তার প্রতি সহনশীল হতে হবে। দিস ইজ ডেমোক্রেসি। বাংলাদেশে 100 সংস্কার করে কোনো লাভ হবে না যদি বাংলাদেশের পলিটিক্যাল কালচার চেঞ্জ না হয়। 100 সংস্কার করে কোনো লাভ হবে না। উই মাস্ট চেঞ্জ আওয়ার পলিটিক্যাল কালচার, এবং ডেমোক্রেটিক প্রসেসটা যাতে অব্যাহত থাকে আমরা জাতি হিসাবে সকলে মিলে চেষ্টা করতে হবে। এখানে যাতে আর কোনোদিন কোনো স্বৈরাচার সৃষ্টি না হয়, তৈরি না হয়। এবং বলছে যে প্রকৃতিকে যারা ধ্বংস করছে দে শুড বি মেড অ্যাকাউন্টেবল। আই ফুলি এগ্রি উইথ সাইফুল ভাই। যারা খাল দখল করছে, বিল দখল করছে, তাদেরকে অবশ্যই আমি একমত, এদেরকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না। Absolutely not. এবং it's a clear message, it has to go to all political parties and the people. Thank you.